আসসালামু আলাইকুম। আজকের পর্ব ৪ এ তোমাদের পাঠ্য বইয়ের ৯৭ পৃষ্ঠা থেকে শুরু করে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো তোমাদের সমাধান করে দেখাবো। ৯৭ পৃষ্ঠায় প্রথমে যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটা কিন্তু তোমাদের ৯৬ পৃষ্ঠায় লাস্ট যে দুইটা অঙ্ক তোমাদের দেখিয়েছিলাম ঠিক সেম অঙ্ক তোমরা একই ওয়েতে, অর্থাৎ এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ একদম এই পদ্ধতিতেই তোমরা অঙ্কটাকে করতে পারবে। সো প্রথম অঙ্ক অর্থাৎ লিঙ্কন ব্যাংক থেকে ৬% মুনাফায় কিছু ঋণ নিয়ে ১ বছর পর ১২৭২ টাকা দিল, আসল কত ছিল? এই অঙ্কটা তোমরা করে নিতে পারবে। আচ্ছা, তাহলে আজকের টিউটোরিয়ালটা আমরা শুরু করব এখান থেকে। অঙ্কটা কি বলেছে দেখো, এখানে বলেছে যে পূজা ব্যাংক থেকে বার্ষিক ১২% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে ১ বছর পর এত টাকা মুনাফা দিল। আচ্ছা, আসল কত ছিল? দেখো এইটাও কিন্তু একদম সেম কোশ্চেন, আসল বের করতে হবে। ঠিক এটাও তোমরা আগের নিয়মে করতে পারবে। সো এটাও আমি তোমাদের বাসায় করার জন্য সাজেস্ট করছি। এরপরে দেখো ৩ নম্বর অঙ্কটা কি বলেছে, এখানে বলেছে যে তনিমা ব্যাংক থেকে ৩ বছরের জন্য ২০০০ টাকা ঋণ নিলেন, বার্ষিক মুনাফার হার 6%। ওকে, ৩ বছর পর তাকে কত টাকা মুনাফা দিতে হবে? ওকে, চলো আজকে আমরা এই অঙ্কটা কিভাবে সমাধান করতে হবে দেখি। তাহলে প্রথমে আমরা যে মানগুলো দেওয়া আছে সেগুলোকে লিখে নিব। এখানে কি দেওয়া আছে দেখো তো, এখানে সময় দেওয়া আছে কত? ৩ বছর। তাহলে আমরা লিখব যে এখানে এখানে সময় ৩ বছর অ্যান্ড আসল দেওয়া আছে কত? ২০০০ টাকা, এবং বার্ষিক মুনাফার হার দেওয়া আছে। ওকে, তাহলে আমাদের এখন বের করতে হবে কি ৩ বছর পর কত টাকা তাকে মুনাফা দিতে হবে, তাই না? তাহলে মুনাফা সমান হোয়াট? তাহলে আমরা এখন মুনাফার সূত্রটা লিখব। মুনাফা সমান কি বলতো? মুনাফা সমান হচ্ছে আসল গুণ মুনাফার হার গুণ সময় ডিভাইডেড ১০০। ওকে, এখন জাস্ট মানগুলোকে আমি বসিয়ে দেব, তাহলে আমি ৩ বছরের মুনাফা কত পেয়ে যাব। তো বন্ধুরা, আসল ছিল ২০০০ এবং মুনাফার হার ছিল কত? ৬, অ্যান্ড সময় ছিল কত? ৩ বছর। আচ্ছা, এখানে একটা কথা তোমাদের বলে নেওয়া ভালো, যখন সময় ১ বছরের কথা বলা থাকে তখন কিন্তু তোমরা এখানে আসল গুণন হার গুণ সময় না লিখলেও সমস্যা নেই, কারণ কোনো কিছুকে ১ দ্বারা গুণ করলে কিন্তু মানের কোনো পরিবর্তন আসে না, যার কারণে আমরা এখানে সময় না লিখলেও সমস্যা হবে না। কিন্তু এখানে যেহেতু ৩ বছরের কথা আছে সেহেতু অবশ্যই এখানে কিন্তু ৩ লিখতে হবে। ওকে, আর নিচে ছিল কত? ১০০। এখন আমরা কাটাকাটি করব। তাহলে দেখো এখানে কত থাকতেছে? ২০, ৬, ৩। সবগুলোকে গুণ করো। এখানে হচ্ছে ৩১৮। ১৮ দ্বারা আবার যদি ২০কে গুণ করি আমরা দেখি, ১৮কে ২০ দ্বারা যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে কত? ৮ × ১৬ = ৬, ২ একে ২ একে ৩, ০, ৩৬০। ৩৬০। তাহলে দেখো তাকে ৩ বছরে ২০০০ টাকা ঋণ নেওয়ার জন্য তাকে টোটাল ৩৬০ টাকা মুনাফা দিতে হবে। তাহলে আমরা এখন ফাইনালাইজ হিসাবটা লিখব যে অতএব ৩ বছরে তনিমাকে
360 টাকা মুনাফা দিতে হবে। ঠিক আছে, এবং এটাই কিন্তু আমাদের অ্যান্সার। এই ছিল তোমাদের 3 নম্বর অঙ্কের সমাধান। এরপরে আমরা তোমাদের 97 পৃষ্ঠার সর্বশেষ যে অঙ্কটা সেটার আমরা সমাধান করব। এখানে অঙ্কটা যোগ্যতা ভিত্তিকের টাইপের। প্রথমে এটাকে তোমরা উদ্দীপক মনে করতে পারো, দেন এই দুইটা কোশ্চেনের সমাধান তোমাদের করতে হবে। চলো উদ্দীপকটা প্রথমে আমরা দেখে নিই। এখানে বলেছে শ্যামল চাকমা একটি ব্যাংক থেকে 4,500 টাকা ঋণ নিলেন। বার্ষিক মুনাফা 8% মুনাফা আসলের উপর ধার্য করা হয়েছে। ওকে, তাহলে এখন দেখো 1 নম্বরে প্রশ্ন করেছে 10 বছর পর মোট কত টাকা তাকে পরিশোধ করতে হবে। এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। এরপরে 2 নম্বর প্রশ্নটা হচ্ছে কত বছর পর মোট মুনাফার পরিমাণ 2,520 টাকা হবে। অর্থাৎ 1 নম্বর প্রশ্নে আমাদের বের করতে হবে তার 10 বছরে মোট কত টাকা পরিশোধ করতে হবে, এবং অর্থাৎ মুনাফাটাকে বের করে নিয়ে তার আসলের সঙ্গে যোগ করলে আমরা টোটাল কত টাকা পরিশোধ হবে সেটা পেয়ে যাব। অ্যান্ড 2 নম্বরে এসে কি করতে হবে, 2 নম্বরে এসে আমাদের সময় বের করতে হবে। কত সময়? 2,520 টাকা মুনাফার পরিমাণ দাঁড়াতে কত সময় লাগবে সেটা বের করতে হবে। তো চলো প্রথমে আমরা 1 নম্বরের সমাধানটা দেখে নিই। তোমাদের আগেই বলেছিলাম অঙ্কগুলোকে তোমরা 2 পদ্ধতিতে করতে পারবে, একটা ঐকিক নিয়মের সাহায্যে, আর একটা হচ্ছে সরাসরি সূত্র লিখে মানগুলোকে বসিয়ে দিয়ে। তো এতক্ষণে আমরা যে অঙ্কগুলো শিখেছি সেগুলোকে কিন্তু সরাসরি আমরা সূত্রগুলোতে মানগুলো বসিয়ে দিয়ে আমরা অ্যান্সার বের করেছিলাম। বাট এই অঙ্কটা তোমাদের সুবিধার্থে, তোমাদের জানার স্বার্থে আমি ঐকিক নিয়মে তোমাদের করে দেখানোর চেষ্টা করব। এবং তোমাদের যদি কারো কাছে ঐকিক নিয়মটা কঠিন মনে হয় তাহলে ঠিক আগের মতো করে তোমরা মানগুলোকে লিখে সূত্রে প্রয়োগ করে তোমরা অ্যান্সারটাকে বের করতে পারবে। তো চলো, এটা 3-এর 1 নম্বর। আমাদের 3-এর 1 নম্বরের কোশ্চেনটা ছিল 10 বছর পর মোট কত টাকা তাকে পরিশোধ করতে হবে। তাহলে ফার্স্ট আমাদের কাজ হচ্ছে 10 বছরে সে কত টাকা মুনাফা দিবে সেটাকে বের করে নেওয়া। তো কিভাবে বের করবো আমরা দেখো, এখানে বার্ষিক মুনাফা দেওয়া ছিল কত? 8%, তাই না? তাহলে সে কথাটা লেখো যে বার্ষিক মুনাফা 8%, তাই না? তাহলে এই বার্ষিক মুনাফা 8%, এই কথাটা দ্বারা আসলে কি বোঝায়? এই কথাটা দ্বারা আসলে বোঝায় যে 100 টাকার 1 বছরের মুনাফা 8 টাকা। আসলে এই কথাটার অর্থ হচ্ছে এটা, ঠিক আছে? তাহলে দেখো 100 টাকার 1 বছরের মুনাফা যদি 8 টাকা হয় তাহলে 1 টাকার 1 বছরের মুনাফা কি হবে? কম। সো এখানে ভাগ হয়ে যাবে। এবং দেখো যদি আমরা 4,500 টাকার কি করি 1 বছরের মুনাফা বের করতে চাই, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে? মুনাফাটা বেশি হয়ে যাচ্ছে। সো এটা কি হয়ে যাচ্ছে? গুণ হয়ে যাচ্ছে। তাহলে 8 গুণ এত ডিভাইডেড 100। ওকে, আবার দেখো এখানে যেহেতু 1 বছরের না, আমাদের বের করতে হবে কত? 10 বছরের। তোমরা চাইলে কিন্তু এখানেই 10টা লিখতে পারতে, লিখে এখানে সরাসরি গুণ করতে পারতে, বাট তোমাদের সুবিধার্থে আমি একটা লাইন বেশি করে দেখাচ্ছি। তো এখানে যেরকম ছিল ঠিক সেভাবে আমরা প্রথমে লিখে নেব। দেখো এটা কোনো পরিবর্তন হবে না। দেন এখানে একটু খেয়াল করো তোমরা, 4,500 টাকার 1 বছরের মুনাফা যদি এত টাকা হয়
তাহলে 4,500 টাকার 10 বছরের মুনাফাটা কি বেশি হবে না কম হবে? অবশ্যই বেশি। সো বেশি যেহেতু সেহেতু 10টা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। যদি কম হইতো তাহলে 10টা কিন্তু ভাগ হতো। ঠিক আছে, এখন জাস্ট আমরা ক্যালকুলেশন করলেই কিন্তু মানটাকে পেয়ে যাব। দেখো 0 0 কেটে দিলাম, 0 0 কেটে দিলাম, তাহলে উপরে থাকতেছে কত? 450 গুণ 8। তাহলে 450কে যদি আমরা 8 দিয়ে গুণ করি তাহলে আমরা পাচ্ছি কত? 3,600 টাকা। তাহলে আমরা ফাইনালি পেলাম 4,500 টাকা যদি ঋণ নেয় কোনো একটা ব্যক্তি, 10 বছর পর তাকে মুনাফা দিতে হবে কত? 3,600 টাকা। কিন্তু আমাদের প্রশ্ন চেয়েছিল কি বলতো? আমাদের প্রশ্ন চেয়েছিল 10 বছর পর মোট কত টাকা তাকে পরিশোধ করতে হবে। তাহলে সেই কথাটা আমরা এখন লিখব। দেখো, সে যে টাকা নিয়েছিল সেটা তো দিতেই হবে, অর্থাৎ 4,500 টাকা তো নিয়েছিল, এটার সঙ্গে সে যত টাকা 10 বছরে মুনাফা হয়েছে সেটাও তাকে দিতে হবে। তাহলে টোটাল কত দাঁড়াচ্ছে দেখো তো। আর যদি আমরা যোগ করি তাহলে 0 0 5 6 11, এরপরে 4 3 7 রাখে 8, অর্থাৎ তাকে 10 বছর পরে মুনাফা আসলে 8,100 টাকা ব্যাংকে দিতে হবে। ওকে, এটা কিন্তু অ্যান্সার। তো এই ছিল তোমাদের 1 নম্বর অঙ্কের সমাধান। এরপরে আমরা 2 নম্বর অঙ্কের সমাধান দেখে নেব। 2 নম্বরটা কি বলেছে? বলেছে কত বছর পর মোট মুনাফা পরিমাণ 2,520 টাকা হবে। তো বন্ধুরা দেখো, আমাদের 2 নম্বরে কিন্তু সময় বের করতে হবে। ঠিক আছে, তো এই অঙ্কটাও আমি তোমাদের ঐকিক নিয়মে করে দেখাবো। তোমরা চাইলে ঐকিক নিয়মে না করে তোমরা সূত্রের সাহায্যেও কিন্তু করতে পারো। তো দেখো, আর ঐকিক নিয়ম তো তোমরা জানো, যেটাকে বের করতে বলবে সেটাকে কোথায় রাখতে হবে? ডান সাইডে রাখতে হবে। তাহলে অঙ্কটাকে আমি কিভাবে সাজিয়ে লিখতে পারি দেখো, যেহেতু আমাদের এখানে সময় বের করতে হবে সেহেতু আমরা লিখতে পারি যে 100 টাকার 8 টাকা মুনাফা হয় কত বছরে বলো তো? 1 বছরে, তাই না? আচ্ছা, তাহলে 1 টাকার 1 বছরে, সরি, 1 টাকার 1 টাকা মুনাফা হবে কত সময় বলো তো? কম সময়ে। সো আমাদের কি করতে হবে? ভাগ করতে হবে। ওকে, এরপরে দেখো, অতএব 4,500 টাকার মুনাফা কত দেওয়া ছিল? আচ্ছা, ওটা পরে লিখি আমি। এত টাকার 1 টাকা, আচ্ছা এখানে লিখব 2,520 টাকা মুনাফা হয়। তাহলে কি করতে হবে এখন? এই যে আগে যেটা ছিল এটাকে এভাবে লেখো, লিখে দেখো আসলটা নিচে আসবে এবং তার যে মুনাফাটা সেটা উপরে চলে যাবে। ঠিক আছে, এখন এটাকে ক্যালকুলেশন করলে তোমরা অ্যান্সারটাকে পেয়ে যাবে। তো এখানে একটা প্রশ্ন তোমরা করতে পারো যে স্যার, এখানে 4,500 কেন নিচে চলে যাচ্ছে, আবার 2,520 কেন উপরে আমরা লিখলাম, তাই না? আচ্ছা, তোমরা একটু ভালো করে খেয়াল করো, এখানে 1 টাকা মুনাফা হয় এত সময়, তাই না? আচ্ছা, তাহলে দেখো 1 টাকার তুলনায় যখন 4,500 টাকা হচ্ছে তখন
মনে করো এই 1 টাকা মুনাফা হতে কি আর 1 বছর সময় লাগবে না, তখন অনেক কম সময় লাগবে, যার কারণে এই 4500টা ভাগ হয়ে গিয়েছে। ঠিক আছে, আবার এই পরবর্তী লাইনে তোমরা যদি বিবেচনা করো যে 4500 টাকার যদি 2520 টাকা মুনাফা হতে হয়, তাহলে সময়টা আবার কি লাগবে, সময়টা একটু বেশি লাগবে, যার কারণে এই 2520টা কি হয়েছে, গুণ হয়েছে। ওকে, তো চলো এখন ক্যালকুলেশনটা আমরা দেখে নিই। 0 0 বাদ দিলাম, 0 0 বাদ দিলাম, দেন আমি কাটাকাটি করতে পারি 5 দিয়ে, 5 দুগুণ 10, 5 9 45, দেন আমি এখানে দেখো নিচে 58 গুণগুলো হচ্ছে 72, তো 72 দিয়ে যদি তোমরা 252কে কাটতে চাও তাহলে কিন্তু সম্ভব। তাহলে 252 ডিভাইডেড আমি লিখলাম 72। এখন 252কে যদি 72 দিয়ে কাটাকাটি করি তাহলে আমরা পাচ্ছি কত, 7, অর্থাৎ 7 বছর। ওকে, তাহলে আমরা এখন ফিনিশিং লাইনটা এভাবে লিখতে পারি যে অতএব 7 বছর পর মোট মুনাফার পরিমাণ কত হবে, 2520 টাকা। ওকে, তাহলে উত্তর 7 বছর। ওকে, তো আমার মনে হয় অঙ্কটাকে তোমরা যদি সূত্রের সাহায্যে করো তাহলে তোমাদের জন্য বেটার হবে এবং আরো সহজে তোমরা করতে পারবে। তো ঠিক আছে, তোমাদের জন্য শুভকামনা রইল, তোমরা সূত্রের সাহায্যে করবে। আর যদি সূত্র সাহায্যে যদি কারো কাছে প্রবলেম মনে হয় তাহলে তোমরা এই পদ্ধতিতে করতে পারো। এরপরে দেখো তোমাদের 98 পৃষ্ঠায় যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আমরা একটু দেখে নিই। 98 পৃষ্ঠা অর্থাৎ এখানে রয়েছে লাভ ক্ষতির অঙ্কগুলো। তাহলে লাভ কি জিনিস, ক্ষতি কি জিনিস, সেটা নিয়ে কিন্তু তোমাদের প্রথম পর্বে আমি কথা বলেছিলাম। পেজটাকে তোমরা সুন্দর করে রিড আউট করে নেবে, তাহলেই কিন্তু তোমরা একটু ধারণা পেয়ে যাবে। তো এখানে দেখো, এখানে দুটো অঙ্কের সমাধান দেওয়া আছে। প্রথম একটা উদাহরণ দেখো, এখানে বলেছে যে একটি কলম 50 টাকায় ক্রয় করে 56 টাকায় বিক্রি করা হলে লাভ কত পার্সেন্ট হবে। বন্ধুরা দেখো, মনে করো তুমি একটা পেন 50 টাকাতে নিয়েছো, নিয়ে কি করেছো, 56 টাকায় বিক্রি করেছো, তাহলে তুমি কত পার্সেন্ট লাভ করলে, অর্থাৎ 100-র মধ্যে তুমি কত টাকা লাভ করলে। 100 টাকার মধ্যে যদি এটা তুলনা করা হয় তাহলে সেটা কত হবে, সেটাই আমাদের বের করতে হবে। তো দেখো এখানে তোমরা অঙ্কটাকে এইভাবে সমাধান করতে পারো, এখানে সমাধানটা দেওয়াই আছে। এখানে লাভের পরিমাণটা কত দেখো, তুমি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটাকে বিয়োগ করো 6, তাই না, তাহলে তুমি 6 টাকা লাভ করেছো। আচ্ছা, তাহলে এই যে 6 টাকা লাভ করেছো, এই 6 টাকাকে যদি তুমি কি করো, এখান থেকে পার্সেন্টেজ বের করতে চাও, তাহলে দেখো লাভের পার্সেন্টেজ হলো লাভ ভাগ ক্রয় মূল্য গুণন 100, অর্থাৎ তোমরা এটাকে একটা সূত্র মনে করতে পারো। তো এই সূত্রের সাহায্যে কিন্তু তোমরা কি করতে পারবে, পার্সেন্টেজটা বের করতে পারবে। তাহলে লাভ করেছো কত, 6, ক্রয় মূল্য ছিল কত, 50 গুণন 100। সো এটাকে এখন ক্যালকুলেশন করলেই তোমরা যেটা পাবে সেটাই হচ্ছে পার্সেন্টেজ, অর্থাৎ লাভ হয়েছে কত, 12%। ওকে, এরপরে দেখো 2 নম্বরে বলেছিল একটি খাতা 15 টাকায় ক্রয় করে 12 টাকায় বিক্রি করা হলে তার ক্ষতি কত, তাই না। ঠিক আগের অঙ্কটার বিপরীত, তাহলে এখানে ক্ষতি হয়েছে, তাহলে আমরা জানি ক্ষতি সমান কি বলতো, ক্ষতি সমান হচ্ছে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। তাহলে ক্রয় করেছিল 15 টাকায়, বিক্রি করেছে 12 টাকায়, তাহলে তার ক্ষতি হয়েছে কত, 3 টাকা। সুতরাং ক্ষতির যদি পার্সেন্টেজ আমরা বের করতে চাই তাহলে সেটা নির্ণয়ের সূত্র কি,
ক্ষতি ডিভাইডেড ক্রয় মূল্য গুণন 100। এখন এই সূত্রে মানটাকে বসিয়ে দিতে হবে, মানগুলোকে বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে তোমরা অ্যান্সারটা পেয়ে যাবে। ঠিক এইভাবে অঙ্কটাকে তোমরা করতে পারবে, সিম্পলি একটু চেষ্টা করলে তোমরা পেরে যাবে। এরপরে এখানে দুইটা অঙ্ক দেখা যাচ্ছে। প্রথম অঙ্কটা একটু দেখো, করে নেই আমি। একজন বিক্রেতা কারখানা থেকে একটি মেশিন ক্রয় করে 15% লাভে মেশিনটি 55,200 টাকায় বিক্রি করলেন। আচ্ছা, মেশিনটি ক্রয় মূল্য কত? দেখো, তার বিক্রি মূল্যটা দেওয়া আছে, ক্রয় মূল্যটা আমাদের বের করতে হবে, তাই না? আচ্ছা, চিত্র অঙ্কন করে সমস্যাটা কিভাবে সমাধান করবে তা নিয়ে সহকারীদের সাথে আলোচনা করব। আচ্ছা, চিত্র অঙ্কন করার আমাদের প্রয়োজন নেই, আমরা জাস্ট এটার সমাধানটা কিভাবে করতে হবে আমরা একটু দেখে নেব। দেখো, এখানে যেহেতু সে 15% লাভ করেছিল, তাহলে 15% লাভ কথাটার অর্থ কি বলতো? কথাটার অর্থ হচ্ছে এরকম যে 15% লাভে 15% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে বলতো? বিক্রয় মূল্য হবে 115। এত টাকা সমান 115 টাকা। ওকে, তাহলে আমরা এখন অঙ্কটাকে সুন্দর করে সাজিয়ে লিখতে পারি। আমাদের এখন কি বের করতে হবে? ক্রয় মূল্য বের করতে হবে, তাই না? তাহলে আমরা এখন লিখতে পারি যে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য 115 টাকা হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। ওকে, তাহলে দেখো, বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত হবে বলতো? ক্রয় মূল্যটাও কম হবে, সেই ক্ষেত্রে এটা কি করতে হবে? ভাগ করতে হবে। 100 ডিভাইডেড 115। আবার দেখো, বিক্রয় মূল্য যদি কত হয়? 55,200 টাকা হয়, তাহলে সেই ক্ষেত্রে ক্রয় মূল্যটা কি হবে? বেড়ে যাবে। অর্থাৎ আমরা যেটা পেয়েছিলাম 100 ডিভাইডেড 115, সেটাকে 55,200 দ্বারা গুণ করতে হবে। তো দেখো, যদি আমরা এখানে 55,200-কে 115 দ্বারা ভাগ করি, তাহলে আমরা পাচ্ছি কত? 480। এখন 480-কে যদি আমরা 100 দ্বারা গুণ করি তাহলে কত হচ্ছে? 48000। অর্থাৎ আমরা মেশিনটির ক্রয় মূল্য পেয়েছি কত? 48,000 টাকা। ঠিক আছে, হোপলি বুঝতে পেরেছ? তো এটাই হচ্ছে তোমাদের 1 নম্বর অঙ্কের সমাধান। এরপরে তোমাদের 98 পৃষ্ঠায় যে সর্বশেষ ম্যাথ, সেটা হচ্ছে এরকম। একজন বিক্রেতা ক্রয় মূল্যের চাইতে 12% কমে 7,400 টাকায় একটি টেবিল বিক্রি করলো। আচ্ছা, তাহলে টেবিলটির ক্রয় মূল্য কত ছিল সেটা আমাদের বের করতে হবে। ওকে, দেখো, অঙ্কটিতে যেহেতু ক্রয় মূল্যের চাইতে 12% কমে বিক্রি করেছে, অর্থাৎ তার কিন্তু কি হয়েছে? ক্ষতি হয়েছে। তাহলে আমরা প্রথমে কি করব? আমরা সেই কথাটাকে লিখব যে এখানে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চেয়ে 12% কম, অর্থাৎ 12% ক্ষতিতে তার বিক্রয় মূল্য কত হবে বলতো? 100 থেকে 12 বিয়োগ করো,
তাহলে কত হচ্ছে 88 টাকা, তাই না? আচ্ছা, তাহলে দেখো এখন আমাদের কি বের করতে হবে, টেবিলটির ক্রয় মূল্য বের করতে হবে, তাই না? তাহলে ক্রয় মূল্যটাকে আমাদের কি করতে হবে, ঐকিক নিয়মে ডান পাশে রাখতে হবে। তাহলে আমি অঙ্কটাকে এভাবে সাজিয়ে লিখতে পারি যে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য 88 টাকা হলে ক্রয় মূল্য কত 100 টাকা। ওকে, আবার দেখো বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় সেই ক্ষেত্রে ক্রয় মূল্যটা আরো কম, সো ভাগ হয়ে যাবে। ওকে, আবার দেখো বিক্রয় মূল্য যদি আমাদের কি হয় 7040 টাকা হয় সেই ক্ষেত্রে ক্রয় মূল্যটা কিন্তু কি হবে, আর একটু বেড়ে যাবে। তাহলে এখানে যে ফর্মটা আছে ওটাকে লেখো, আর যেহেতু ক্রয় মূল্যটা বেড়ে গিয়েছে সো এখন বিক্রয় মূল্যটাও বেড়ে যাবে, সুতরাং এই 7040টা এখানে গুণ হয়ে যাবে। দেন তোমরা এটাকে ক্যালকুলেশন করবা তোমাদের মতো করে। আমি সরাসরি 7040কে 88 দ্বারা ভাগ করতে যাচ্ছি, সো ভাগ করা যাচ্ছে, এখানে 80 হচ্ছে ভাগ করলে। এখন 80কে যদি আমরা 100 দ্বারা গুণ করি তাহলে এখানে হচ্ছে কত 8000 টাকা। ওকে, তাহলে এই যে টেবিলটির ক্রয় মূল্য আমরা ফাইনালে পেয়েছি কত 8000 টাকা। তাহলে আমরা এখন লিখব যে অতএব টেবিলটির ক্রয় মূল্য ছিল 8000 টাকা। ওকে, অ্যান্ড দিস ইজ দ্য অ্যান্সার। ঠিক এইভাবে তোমরা এই লাভ ক্ষতির অঙ্কগুলোকে করতে পারবে খুব সহজে, এখানে ভয় পাবার কোনো কারণ নেই। সো তোমরা চেষ্টা করবে এবং ইনশাআল্লাহ তোমরা সফল হবে। আজকে টিউটোরিয়ালটা আমি এখানে শেষ করছি। তোমাদের নেক্সট টিউটোরিয়ালে তোমাদের অনুশীলনী 9 যে টোটাল 8টি অঙ্ক রয়েছে সেই 8টি অঙ্ক তোমাদের পর্ব 5-এ তোমাদের দেখানোর চেষ্টা করব। সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।